অস্বাভাবিক মৃত্যু ফার্মাসি কলেজের ছাত্রের। কলেজের হোস্টেল থেকে উদ্ধার হলো ফার্মাসি কলেজের ছাত্রের মৃতদেহ। প্রথম বর্ষের এই ছাত্রের নাম তৌহিদ করিম। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজে পড়তো মালদার ছেলে তৌহিদ করিম। চলতি মাসের 13 তারিখ রাত্রে কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। কারণ মৃত ছাত্রের চোখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্নের পাশাপাশি দেহে একাধিক আঘাতের দাগও রয়েছে। ঘটনার পর মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এমনই অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। বলা হয়, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানে শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমে না জানানোর জন্য। মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ, 12 তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথা বলেছিল। কোনো রকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে। যদি মানসিক অবসাদে থাকতো তাহলে 12 তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পারতাম। আমি পেশায় লরি চালক। সে সূত্রে 13 তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোন সুইচ অফ ছিল। রাত 9টা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তৌহিদ মারা গেছে। আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে। দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি। পুলিশ বলেছিল ময়না তদন্ত আমাদের উপস্থিতিতেই হবে, অথচ আমাদের জানানোই হয়নি। এমনকি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ। পাল্টা আমাদের শাসানো হচ্ছে। মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তৌহিদ করিম। পাড়াতে খুব মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে। এলাকাবাসীদের দাবি, তার এই মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আরজি করের ঘটনার মতো এলাকাবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তৌহিদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু হবার। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না। পরিকল্পনা করে হোস্টেলে মারা হয়েছে তাকে। যেহেতু ওই ইনস্টিটিউশনটা স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়কের, তাই পুলিশ এই ঘটনা ধামা চাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছেন না। অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেনায়ুল ইসলাম। অভিযুক্তদের আমরা শাস্তি চাই, শাস্তি চাই, অভিযুক্তদের আমরা শাস্তি চাই, শাস্তি চাই, আর আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ছেলেকে আমি ফোন করেছি। আমার ছেলে আমাকে সোমবারের দিন রাত্রি 9টার সময় ফোন করছে, আম্মা বাবা আসবে, বাবাকে ছাতু দিবা, গ্যাস সিলিন্ডার দিবা, আর কিছু পারলে টাকা দিবা, আর আচার দিবা। এই বলে ফোন কাটলো। আমাকে বলছে কি করছো? ঘুমিয়ে আছি। আবার সকালে ফোন করছি ওর বাবাকে যে আমি তো দিব, তো ও তো আসবে রাস্তায়। ওকেও ফোন করছি, ফোন আর ধরছে না। ওর বাবাকে বলছি, ফোন ধরলো না, যে বলছে ছাড়ো, আমি আবার কালকে যাব, তখন নিয়ে যাব। এই বলে রাখলো। আর করলাম না। আবার সন্ধ্যার সময় আমার ভাতিজা ফোন করছে, আন্টি ওই কোথায়? আমি বলছি বাড়িতে নাই রে, হস্টেলে আছে। বলছে আন্টি আমার দরকারি আছে খুব কথা। ও আমার ফোন ধরছে না। আমি বলছি বেটা আমারও ফোন ধরেনি, ওর বাবার মোবাইল থেকে বলে করেছি। এমন হয় না কোনোদিন ওর বাবার ফোনের উত্তর দেয় না, তবু ওর বাবার ফোন ধরেনি। দিয়ে বলছে আন্টি, আবার আমার ভাতিজা ফোন করছে, বলছে আন্টি তোমার ছেলে নাকি সকালে বেরিয়েছে কলেজ থেকে, এখনো ফিরেনি। বলছে যে
ওর বন্ধুরা বলছে যে সকাল থেকে বেরিয়েছে এখনো ফিরেনি। আবার আমি বলছি বাটা ওর বন্ধুদের নাম্বার দিত, একটা ওর বন্ধু নাম্বার দিল, দিয়ে বলছে যে আপনার ছেলে কোথায় যায় কি করে না করে আপনি জানেন না? বলছি না বাবা, আমাকে কেউ কোনোদিন আমার ছেলে কিছু বলেনি। আমার ছেলেকে ফোন করলে বলে যে আমি ক্লাসে আছি বা রুমে আছি, কোনোদিন কিছু বলেনি। আমার ছেলে ওরকম হতেই পারে না যে কলেজের বাইরে যায়। আমাকে রেগে রেগেই বলছে কথাটা। আমি আবার ফোনটা কেটে দিলাম। বাবা আসলে আমাকে একটু জানাইও যে যেন তোরা আমাকে ফোন করিস। এই বলে আবার 5 মিনিট 10 মিনিট পর ফোন করছি, তখন বলছে জি এখন সবাইকে ফোন করা হয়ে গেছে, সবাই বলছে যে আমাদের কাছে নেই, একজনেরই শুধু সুইচ অফ, ও বলে ওর সাথে কন্ট্যাক্ট হয়নি। তখন বললাম আমি যে আসলে কিছুক্ষণ পরেই আর বাবা বলছি যে ওর বাবা যাচ্ছে, তোমরা একটু খোঁজাখুঁজি করো। কিছুক্ষণ পরেই ফোন আসছে যে আপনার ছেলে সুসাইড করেছে নাই দুনিয়াতে। কলেজের ওর বন্ধুকে বলেছে, তুহিনের বন্ধুকে, রুমমেটকে বলেছে। বলছে যে তুই সকাল থেকে নেই। তো দেখছি আমরা খোঁজাখুঁজি করে, আমি এখন চুল কাটতে এসেছি। আমি বলছি যে ও আমাকে বলছে যে আপনার ছেলে কোথায় যায় কি করে না করে জানেন না? আমি বলছি আমার ছেলে ওরকম নয়, কোনদিন বলেনি যে আমি কোথায় যাই কি যাই। আমি ফোন করে জিজ্ঞেস করলি পড়াশোনা কেমন হয়, ভালো হয়, কি করছিস, রুমে আছি, বা ক্লাসের সময় ফোন ধরে না, রাত্রেই বেশিরভাগ ফোন করে। তার কয়েক মিনিট পর আমাকে বলছে যে 10টার সময় আপনাকে জানাচ্ছি। 10টা থেকে কোন কথা, 2 মিনিটও হয়নি বলছে যে আপনার ছেলে নাই দুনিয়াতে আর। সুসাইড করেনি, ওরা মেরে ফেলেছে, খুন করেছে। আমার ছেলে ওই ধরনের ছেলে নাই। আমার ছেলে খুব সুন্দর ছেলে, আমার কথা মতো চলে, ওর বাবার কথা মতো চলে, যেটা বলবো সেটাই শুনে। কোনোদিন ভাবিনি যে আমার ছেলে সুসাইড করতে পারে না। ওর বাবাকে দেখতে ঘরটাতে ঢুকতেই দেয়নি, যে কোন জায়গাটাতে ফাঁসি লেগেছে বলছে তো দেখতে তো দিবে, আর ঝুলান্ত দিয়ে ওকে নামাইতে গিয়ে বলেছে আমি যাব আমার ছেলেকে দেখতে, আমি নামাবো, ওর বাবা নামাবে, ও কেনে নামাবে? ওই রুমমেট করেছে, ফলে কলেজেই হয়েছে, হোস্টেলের মধ্যে 3 তলার উপরে হয়েছে। সবাই জানে, পায়ে মেরেছে, চোখের কোনায় মেরেছে, বের হয়েছে চোখ থেকে, মানে তাড়াতাড়ি করে বের করে দিল তো স্কুল থেকে, কলেজ থেকে। থানাতে জানিয়েছে, থানায় এফআইআর নাইনি, বলছে পোস্টমর্টমের পর নিব না, ওরাকে জানাতে হবে না। তাদেরকে মিডিয়ারা এফআইআর নিচ্ছে না। 12 তারিখে আমি ডিউটি থেকে আসি, আমি পেশায় ড্রাইভার, গাড়ি চালাই। আমি 12 তারিখ ডিউটি থেকে বাড়ি আসি। আমার কাজ ছিল রঘুনাথগঞ্জের দিকে। তো আমার ছেলে যেহেতু রঘুনাথগঞ্জের ওই সাইডেই আপনার জাকির হোসেন জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসিতে পড়াশোনা করে। তো আমি আমার মিসেসকে বললাম যে যদি আমার ছেলের কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে জেনে নাও, আমি তো যাচ্ছি ওইদিকে, ওকে দিয়ে দেবো। এ বলে রাত্রে আমার মিসেস আমার ছেলের সঙ্গে কথা বললো, ভালোভাবে কথা হয়েছে। যা যা প্রয়োজনীয় জিনিস বলেছে, ছাতু, আচার, একটা গ্যাস সিলিন্ডার, কিছু হালকা পকেট মানি, যেগুলো যাবতীয় জিনিস সব ওরা আমার রেডি করে রেখেছিলো। তারপর দিন আমি সকালে নিয়ে যাওয়ার জন্যে। রাত্রে আমরা এই কথা বলার পরে আমরা সব শুয়ে যাই। আর আমরা তারপর দিন সকালে আমি বাড়ি থেকে বেরোনোর সময় একবার আমি আমার মিসেসকে বলি যে একটু কনফার্ম হয়ে যাও, যদি ও নিতে আসে তাহলে আমি এগুলো নিয়ে যাব, নাহলে এখন নেবো না, পরে দেবো। এ বলে ফোন করলে আমার মিসেস আমার মোবাইল থেকেই ফোন করে, কিন্তু ও ফোন ধরে না। এবার ফোন ধরে না তো আমার মিসেসের চিন্তা ভাবনা যে হয়তো বাথরুমে আছে, না হয় ক্লাসে আছে, না হয় কোনো কাজে ব্যস্ত আছে। ও ফাঁকা হলে ফোন ব্যাক করে। তো আর ও বলে আপনার রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ির, আমি আমার কাজে চলে গেছি। আমি আমার কাজের যাওয়ার সারাদিন কাজ শেষের মধ্যেই আমার মিসেস আমাকে ফোন করে দিনের বেলায় যে আমার ছেলের কোনো যোগাযোগ হয়েছে কিনা। আমি তো বললাম না, আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, আর ক্লাস টাইমে ফোন করিও না, যেহেতু ক্লাস টেলাসে থাকে, ব্যস্ত থাকে, পরে ঠিক ঘুরাবে। যতক্ষণ টাইম হয়ে গেছে যে হ্যাঁ ক্লাস থেকে আসার পরও ফোন ঘুরাই না, তখন কিন্তু আমার মিসেস আমাকে ফোন করে যে তুমি কলেজে যাও, ছেলের ওখানে তুমি যেহেতু আশেপাশে আছো, ছেলের ওইখানে গিয়ে খবর নাও, ফোন ধরছে না কেন বা ফোনে পাচ্ছি না কেন বলে আমাকে বলে। আমি সেই মতো আমি আমার কাজ ছেড়ে দিয়ে ঠিকঠাক গুছিয়ে দিয়ে আমি কলেজের দিকে রওনা দিই। প্রায় রাত্রি তখন 9টা।
কলেজে গিয়ে কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানন চৌধুরীকে আমি ফোন করি। কানন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে, তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন, কলেজে ঢুকেছি জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি, ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে। আমার ছোট ছেলে আমাকে ওই নাম্বারটা দেয়, যেই নাম্বারটা রুমমেটের নাম্বার, ওই নাম্বার থেকে আমি আবার কথা বলতে বলতে আমি হোস্টেলে অবধি পৌঁছাই। হোস্টেলে গিয়ে আমি বলি যে বাবা আমি তো চিনতে পারবো না, তুমি আমাকে নিচে এসে নিয়ে যাও, যেহেতু 3 তলায় কোথায় আছে আমি অত খোঁজার সময়ও নাই, যখন তুমি একটা দুর্ঘটনা খবর বলছো তখন যত তাড়াতাড়ি হয় আমাকে উপরে নিয়ে যাবে। উপরে নিয়ে গিয়ে দেখি আমার ছেলে যে রুমে থাকে সে রুমে মেঝে শোয়ানো আছে মৃত্যু অবস্থায়। হ্যাঁ, কানন চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছে। হোস্টেল সুপার তিনি? হ্যাঁ, কোনো ইনফরমেশন আগে থেকে দেয়নি। আমি দেখলাম যে ঘরে থাকে আমার ছেলে, আরো 2টো রুমমেট ছিল, মানে যেহেতু 3 জনের রুম, আমার ছেলে নিচে আপনার শুয়ে রেখেছে মেঝেতে, আর 2টা ছেলে আমার পাশে ছিল। তখন আঘাতের চিহ্ন ছিল ডান আপনার বাম চোখে এখানে রক্ত জমে আছে, আর আপনার পায়ে প্রচন্ড 2-3 জায়গায় চোট দেখেছি এগুলো। আর আমি যাওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসে, জানি না ইনফরমেশন কোথা থেকে পেয়েছে বা হোস্টেল সুপার হয়তো আমাকে দিয়েছে থানা ইনফরমেশন। না, আমার কাছে কোনো খবর ততক্ষণ, আমি নিজে গিয়ে খবর পেলাম যতক্ষণ আমি পৌঁছে গেছি। কিন্তু আমি পৌঁছে গেছি, আমার কাছে আমার ফ্যামিলির কাছে কোনো খবর নাই, কিন্তু থানায় খবর অলরেডি আগে হয়ে গেছে। আমি না গেলে আমার ছেলের মৃত্যু তো আমি জানতেই পারতাম না, কিন্তু জানতে পারতাম না যে আমার ছেলে মারা গেছে বা অন্য কিছু এরকম, হয়তো জানি না কি কারণ হলো। আর আপনার থানায় যখন নিয়ে গেল আমার ছেলের বডি থানায় নিয়ে গিয়ে আপনার ইয়েতে রাখলো হসপিটালে, আমার আত্মীয় স্বজন সবাই গেল, আত্মীয় স্বজন গিয়ে আপনার হসপিটালে সবাই দেখলো চারিদিকে। আমার তো তখন মাথার কোনো কাজই করছে না, আমার শরীরও কাজ করছে না, মাথা করছিল। ওরা সবাই ঘুরে ঘাড়ে দেখে কিছু ছবি তুলে, তাতে আপনার ছবি তোলার পরে আমরা আবার সবাই মিলে হোস্টেলে যাই রাত্রে, তখন প্রায় 1টা থেকে 1:30টা। হোস্টেলে গিয়ে সবাইকে একসঙ্গে করে আপনার কথোপকথন হওয়ার পরে সব যা আমার লোকজন আত্মীয় স্বজন যা জিজ্ঞাসা করে সব জানে। ওখান থেকে আমরা রওনা দিকে থানা যাই। আমরা প্রথমে তো থানায় জিডিটা করি, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই গেছিলাম। প্রায় আমার গ্রাম থেকে প্রায় 50-60 জন গেছিল। গিয়ে ওইখানে থানায় যাওয়ার পরে আমাদের 3 থেকে 4-5 জনের মতন ভিতরে ঢুকতে, তো বাকি সব বাইরেই ছিল। আমাদের 5 জনের মধ্যে 5 জনকে থানার মেজবাবু, জানি না ভদ্রলোকের নাম, মেজবাবু আমাদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে এফআইআর না নিয়ে আমাদেরকে বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দিল। আর আমাদেরকে বললো কোনো অসুবিধা নাই, পোস্টমর্টমটা হোক, পোস্টমর্টমের রিপোর্টটা কি আসছে আমরা দেখি, তারপরে আমরাই ডেকে আপনাদের কেস করব। আর পোস্টমর্টম আপনারা চিন্তা করেন না, আপনারা যদি সন্দেহ মনে করেন, পোস্টমর্টম হওয়ার সময় আপনাদের লোক দাঁড়িয়ে থাকবে সামনে, যে দেখতে পারবে তাকে রাখবো, আর আমাদেরও লোক রাখবো। এফআইআর জিডি নেয়নি, আর পোস্টমর্টম করার সময় আমাদের কোনো লোক লাগেনি, আমাদেরকে ডাকেনি। মিডিয়াকে জানাতে পারা যাবে যে মিডিয়া ইনফরমেশন করিও না, যতটা হয় আমরা সামলে নেব, কোনো অসুবিধা হতে দেবো না। এরকম চিন্তা ভাবনায় আমাদের কোনো মিডিয়া দেয়নি। আজকে আমি আপনার থানার এসআই শাহজাহান শেখ, ওনাকে আমি ফোন করলাম যে দাদা স্যার আমার আপনার পোস্টমর্টম রিপোর্টটা আমাকে দিলে ভালো হতো, তাহলে আমি আগে বাড়তে পারবো, বা আমি কিছু স্টেপ, যেহেতু আপনারা কোনো জিডি নেননি, আমি তো কিছুই এখন ধোঁয়াশায় পড়ে আছি, আমার ছেলের কি হলো না হলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তো উনি আমাকে উল্টাপাল্টা আরও থ্রেট দিয়ে আমাকে ধমক দিয়ে কথা বলছে। চিতরের ঘটনা নিয়ে যেমন গোটা বাংলা তথা ভারতবর্ষ আজ রাস্তায় নেমেছে সুবিচার পাওয়ার জন্য, ঠিক তেমনই আমাদের গ্রামের ছেলে তহিদ করিমকে কলেজে পড়তে পাঠিয়েছিলাম ফার্মেসি নিয়ে। সেই কলেজে পড়তে না 1 বছর যেতে না যেতেই ছেলেকে আমরা ঘর থেকে মৃতদেহ উদ্ধার পাই। আমরা চাই সেই যে দোষী আছে সেই দোষীদের আমরা দৃষ্টান্তমূলক চিহ্নিত করে আমরা তার ফাঁসি চাই। খুন করা হয়েছে, আমরা ঘটনাস্থল দেখেছিলাম, এমনকি কলেজ থেকে আমাদের কোনো জানানো হয়নি কীভাবে ছেলে আমার কী হলো, এমনকি আমাদেরও হুমকি দেওয়া হয়েছে গ্রামবাসীকে। আমরা গেছিলাম, আমাদের হুমকি দেওয়া হয়েছে যাতে পুলিশের আইনের অবস্থা না, মিডিয়া না থাকে আমরা।
মিডিয়ার যাতে আমরা না করি সেরকমভাবে আমাদের মনে হয় না। পুলিশে নাই, অভিযোগ নেই। আমরা চাই অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসে, তার ফাঁসি চাই না। নাহলে আমরা আবার আর্জি করে যেরকম ঘটনা নিয়ে আর রাস্তায় আন্দোলন করছে, আমরা পুরো গ্রামবাসী রাস্তায় নামবো।